तेरा 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 शोरूम। लता मत गाया कर यार, मत गाया कर। নমস্কার, ওয়েলকাম টু ফাইনালি বাঙালি। আজকে আমাদের সাথে আছে সৌরভ। আপনারা প্রথমে ইন্ট্রোডাকশনটা দেখে বুঝতেই পারছেন যে কার ব্যাপারে আজকে পডকাস্টটা হতে চলেছে। লর্ড হিমেশ। এখন যে এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা, মিলেনিয়ালস বলি বা জেনজি বলি, যাই বলি, তারা হিমেশকে নিয়ে একটা আলাদা পারসেপশন। হি হ্যাজ বিকাম কাইন্ড অফ লাইক আ মিম। বাট আপনারা সবাই জানেন আমাদের ছোটবেলা হিমেশ রেশমিয়া ওয়াজ সাচ আ রিচ। সামনে তার একটা নতুন ফিল্ম আসছে, সেটা নিয়ে একটা ভালো বাজও আছে। আমরা ভাবছিলাম যে এইটা নিয়ে একটা ডিটেল ডিসকাশন হোক, নট অ্যাবাউট জাস্ট দ্য ফিল্ম, বাট কেন হিমেশ রেশমিয়া এতটা পপুলার ছিল এবং আমাদের ছোটবেলাকে কিভাবে আঁকড়ে ধরে আছি আমরা হিমেশের সেসব গান দিয়ে। তো সৌরভ, হিমেশ তোর কাছে প্রথম কথা যদি একটা ওয়ার্ডে বলতে চাই, তোর কাছে কি হিমেশ? হোয়াট ওয়াজ হিমেশকে যদি একটা ওয়ার্ডে ডেসক্রাইব করতে হয় ভাই, ঠিক আছে, আমি একটাই ওয়ার্ড ইউজ করব, পানু। ভাই তখনকার যুগে 2 জিবির মেমোরি কার্ড নিয়ে যেতাম ভাই, 1 জিবি হিমেশের গান থাকতো, ঠিক আছে। লোকটার পপুলারিটি আর কি বোঝাবো আমি, বল আর কি বোঝাবো? লাইক হিমেশ ওয়াজ লিটারেলি যাকে বলে মানে আমাদের ছোটবেলাতে। এবং এই জিনিসটা হয়, দেখ, প্রথম কথা হচ্ছে ওয়াই হিমেশ ওয়াজ সাচ আ রিচ, সেইটার ডিটেল ডিসকাশনে আমরা আসবো। বাট তার আগে একটা জিনিস বুঝতে হবে যে হিমেশ যেই সময় উঠেছিল সেই সময়টা কিন্তু বড় বড় মিউজিকের মহারথীরা অলরেডি মিউজিক ইন্ডাস্ট্রি আমাদের বলিউডকে রাজ করছিল। সোনু নিগম, শান অলরেডি ওয়েল এস্টাবলিশ ছিল, কুনাল গাঞ্জাওয়ালার মতন সিঙ্গার্সরা অলরেডি ওয়েল এস্টাবলিশ ছিল। সেইখানে ওয়েন হিমেশ কেম ইন টু দ্য পিকচার, হি ব্রট আ নিউ সেন্স অফ মিউজিক। এবার সেটাকে আপনারা ভালো বলতে পারেন, খারাপ বলতে পারেন। তোর যদি আর্লিয়েস্ট হিমেশের অ্যালবাম যদি তোর মনে হয়, মানে তোর মনে আছে আর্লিয়েস্ট অ্যালবাম, আর্লিয়েস্ট গান, তোর কি মনে আছে সেটার ব্যাপারে? দেখ, মানে ছোটবেলায় যখন আমরা গান টান শুনতাম তখন তো আমরা এত গুগল টুগল ছিল না, আমরা কম্পোজার, ডিরেক্টর, এই জিনিসগুলো অতটা বুঝতাম না সেইভাবে। পরে বুঝেছি। সেই সেন্সে যদি দেখতে যাস তাহলে তো ভাই তেরে নামে যে গানগুলো ছিল, হি ওয়াজ আই বিলিভ দ্য কম্পোজার, বাপ রে, মানে আলাদাই লেভেলের ছিল। কিন্তু এইসবের বাইরেও মানে একটা যে স্ট্রেচ এলো, হিমেশের যে ঝড় এলো ইমরান হাশমির সাথে, ওই ফেজটা মানে কোনোদিন ভুলবো না। সিঙ্গার হিমেশ যখন উঠে এলো, দেয়ার ওয়াজ মানে দিস ওয়াজ সামথিং যেটা আমরা এই ধরনের জিনিস আগে কখনো দেখিনি, এত ইউনিক। মানে আমি একটা শুনতাম যে তোর, আমাকে সবাই বলতো বাড়ির লোকে যে আগেকার যুগে আমাদের শশী কাপুর, ওদের একটা ব্যাপার ছিল, সেই চুলটা এরকম এরকম করে হিলিয়ে হিলিয়ে নাচগুলো ভাই, ঠিক আছে। এবার কেন জিনিসগুলো ইম্পর্টেন্ট ছিল, কারণ ওটা ওর একটা মানে ব্যক্তিত্বের ছাপ রাখতো ওর মধ্যে, ঠিক আছে। অনলি হি ক্যান ডু ইট, পার্সোনালিটি ট্রেট যাকে বলে। হ্যাঁ, দেবানন্দের এইভাবে এইভাবে এগুলো, ঠিক আছে। এই জিনিসগুলো, এগুলো মিউজিকে সেইভাবে ছিল না। এখন তাও কিছু আছে, পরে আতিফ এসেছিল, এই হয়, কিন্তু ওই জিনিসটা তখন ছিল না যে মিউজিক একটা ওয়ার্ড শুনে আমরা বুঝে যাব এটা কার গান, কীরকম হতে চলেছে। এই প্রথম পার্সোনিফিকেশন মিউজিকের ইন্ডিয়াতে, মানে মডার্ন ইয়েতে, এরাতে হিমেশই ফার্স্ট করেছে আমি বলবো। একটা সিগনেচার মানে হিমেশ। আমাদের এই জিনিসটা বুঝতে হবে, আমাদের ইন্ডিয়ান বরাবরই মেইন স্ট্রিম সিনেমার প্রেক্ষাপট এটাই আছে যে হিরোরা সবসময় পপুলার এবং হিরোদের উপরে বেস করে সিঙ্গার্সদের চুজ করায়। সেটা আজ থেকে না, কিশোর কুমারের সময় থেকেই বলছি। ইটস নট দ্যাট যে কিশোর কুমারের পপুলারিটি কম ছিল, আমি সেটা বলছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, অমিতাভ বচ্চনের যা পপুলারিটি, লোকে অমিতাভ বচ্চনের একটা ডায়লগ দিয়ে জানতে পারবে যে সেটা অমিতাভ বচ্চন। বা একটা দূর থেকে কেউ যদি একটা অমিতাভ বচ্চনের একটা ছোট্ট ফটো দেখে সে বুঝতে পারবে যে এটা কোন সিনেমা। হিমেশের ব্যাপারটা ছিল তার একটা সিগনেচার জিনিস, যেটা আমি আজ পর্যন্ত ইন্ডিয়ান ফিল্ম মানে ইন্ডিয়ান মেইন স্ট্রিম সিঙ্গিংয়ে আমি কোনোদিনও দেখিনি যে কোনো সিগনেচারের সিঙ্গিংয়ে হয়তো একটা গলার একটা ধরন হতে পারে, যেমন সোনু নিগমের আছে, আমরা জানতে পারি। বাট স্টাইল স্টেটমেন্ট একটা, সেইটা, এবং একটা জিনিস তো বুঝতে হবে যে স্টাইল স্টেটমেন্ট বুঝতে গেলে তোমাকে তো গান থেকে বেরিয়ে তোমাকে পিকচার দেখতে হবে, রাইট? তার একটা ফটো দেখতে হবে। এবং সিঙ্গার্সরা তো বরাবরই বলতে গেলে তার গলা দিয়ে তাদেরকে আমরা চিনি।
হিমেশের যে এই যে ক্যাপ, যেই জন্য আমি আর আজকে সৌরভ ডিসাইড করেছি জাস্ট অ্যাজ আ ট্রিবিউট টু হিমেশ উই উড বি ওয়ারিং দিস ক্যাপ। এবার ব্যাপারটা হচ্ছে হিমেশের যে ক্যাপের এই জিনিসটা যে এত আইকনিক হয়ে গেছিল, প্রথম কথা হিমেশের ওই যে তুই যে বললি মানে ইমরান হাসমির সাথে যে কম্বিনেশনটা, আমার আই স্টিল রিমেম্বার ভাই যখন আশিক বানা আপনি বেরিয়েছিল, একে তো ওই সিনেমার প্রতিটা সিন আমরা এরকম ভাবে চুপচুপ করে দেখতাম যে বাবা মা এসে গেলে কি ভয় লাগতো। তারপরে ওই যখন গান আসছে যে আশিক বানা, এই বাই দ্য ওয়ে আবার টি সিরিজ বা কেউ যেন কপিরাইট না দেয়, আমি কিন্তু খুব বেসুরে সিঙ্গার বাই দ্য ওয়ে, এই গানটা এখন গাইছি মানে কনফিউজ করে দিত, হ্যাঁ 1 জিবির এদিকে রাখবো না 1 জিবির ওদিকে রাখবো। এক্স্যাক্টলি, আশিক বানায় আপনি, ঝালক দেখলা যা মনে পড়ে, দ্যাট স্টাইল স্টেটমেন্ট অফ। এবং আমার মনে হয় ইমরান হাশমি, আমি জানি না কোনোদিনও আমরা ভবিষ্যতে উই রিয়েলি ওয়ান্ট টু ডু ইট, ইমরান হাশমিকে নিয়ে যদি কোনোদিনও কোনো পডকাস্ট করি, একটা মেজর পার্ট অফ ইমরান হাশমির লাইক স্টার্ট অফ হিজ কেরিয়ার হিমেশ নিয়ে জুড়ে থাকবে লিটারালি, যাকে বলে হিউজ হিউজ যাকে বলে হিমেশের যে ক্রেজটা, যেটা মানে তুই কিছু কিছু হয়তো প্রেক্ষাপট দিতে পারবি যে আমরা কিরকম সময় কিরকম লোকেরা শুনতো এবং কিরকম জিনিস, একটুখানি আমাদের অডিয়েন্সদের বলে বোঝা। মানে প্রথম কথা দেখ, আগে একটা জিনিস আমাদের ডিস্টিংগুইশ করতে হবে হিমেশের সম্পর্কে বুঝতে গেলে, সেটা হচ্ছে সিঙ্গার হিমেশ আর কম্পোজার বা ডিরেক্টর হিমেশ দুটো কিন্তু পুরো ডিফারেন্ট বল গেম, ঠিক আছে? দে বোথ আর গ্রেট ইন দেয়ার ওন ওয়েজ, কিন্তু মানে ইয়ে হিসেবে, প্রডিউসার হিসেবে, সরি ডিরেক্টর বা কম্পোজার হিসেবে হিমেশের যে, বিশেষ করে তোর নমস্তে লন্ডন, অনেকেই জানে না ওটা হিমেশ কম্পোজার ওটার। ভাই মানে কোনো অ্যাঙ্গেল থেকে তুই বল, ওটা হিমেশ যে টাইপের গানগুলো গায় সেই টাইপের গান কি ওগুলো? একটাও না। বাট প্রত্যেকটা চার্টবাস্টার ছিল তখনকার 9XM থেকে শুরু করে ইয়েতে, মনে আছে তুই জুম টুমে আমরা দেখতাম যে ওটা ওই সেই টপ গানের লিস্ট হতো, সেইগুলোতে রীতিমতো টপে নিচে এরকম ভাবে ফিডে আসতো এরকম ভাবে। হ্যাঁ ওরে সেই ছোটে মিয়া বড়ে মিয়া, নাকি বড়ে ছোটে, সরি, হ্যাঁ তো বড়ে ছোটে ছোটে, নো অফেন্স আক্কি ফ্যান্স, নো অফেন্স, আই এম সো সরি। আবার জোকস অ্যাসাইড, এই জিনিসগুলো তো ওর ছিলই, ঠিক আছে, কিন্তু এরপর হিমেশ ওর পিকটা হিট করলো যখন ইমরান হাশমির সাথে এলো। ভাই যে মিউজিক ভিডিওর যে কনসেপ্টগুলো এনেছিল, ঠিক আছে, ওগুলো দে ইউজ টু বি দেয়ার ওন মুভিজ তখনকার যুগে, আমার মনে আছে। মানে তার মধ্যে একটা স্টোরি থাকতো, ইমরান হাশমি এদিক ওদিক একে তাকে চুমু খেয়ে বেড়াচ্ছে আর ব্যাকগ্রাউন্ডেও সেই টুপি পরে মুখটা অদ্ভুতভাবে এরকম করে চেঁচিয়ে বেড়াচ্ছে। ও ভাই মানে একটা আলাদা ভাইব ছিল। আমরা ইয়ার কি করে বলছি, ইমরান হাশমির যে ক্রিটিসিজম, মানে ইমরান হাশমি বা সেই সিনেমাগুলোর যে ক্রিটিসিজম, আই থিঙ্ক মানে ক্রিটিসিজম নট ইন সেন্স লাইক আমাদের কাছে ক্রিটিসিজম না, বাট আমাদের যে বড়রা ছিল তাদের কাছে যে ক্রিটিসিজম, আই থিঙ্ক হিমেশের গানগুলোর একটা মেজর পার্ট ছিল। এক তো হচ্ছে সিনেমার মধ্যে সো কল্ড অশ্লীলতা, তারপরে তার সিনেমার যে গান, সেই গান গাইছে নাক ডেকে ডেকে। এবার ব্যাপারটা হচ্ছে বড়রা লিটারালি প্রথম থেকে এই জিনিসটাকে নাক সিটকে দেখতে, যে এইসব গান আমাদের সময় তো গান হতো, এইসব সিনেমা নগ্নতা দেখাচ্ছি কি এসব হচ্ছে। বাট সত্যি ভাই, এবং একটা জিনিস তোর মনে আছে হিমেশ নিয়ে মানে বরাবরই একটা মানে এটা ক্রিটিসিজম বলবো না, বাট লাইক সমাজের দুটো স্তর সবসময় ভাগাভাগি থাকতো। যে এক হচ্ছে যে হিমেশের গান, এইটা বলা হতো যে হিমেশের গান নাকি শুধু অটোওয়ালা, রিক্সাওয়ালা, সমাজের সকল নিচু স্তরের মানুষেরাই শোনে। আরেক কিছু লোকেরা বলতো হিমেশ ওটা আবার কোনো গান নাকি। এবার আমার এটা সবসময় মনে হয় যে এই যে হিমেশের যে এই যে সোকল যে ন্যারেটিভটা, যে তার গান এই স্তরের মানুষেরা শোনে। তোর মনে আছে যখন সালমান খান তার কামব্যাক করলো উইথ ওয়ান্টেড অ্যান্ড অল দোজ ফিল্মস, সেই সেম ক্রিটিসিজম কিন্তু সেম ক্রিটিসিজম লিটারালি হয়েছিল। সালমান খানের সিনেমা তো রিক্সাওয়ালারা দেখে, বাট মানে আমরা যে জিনিসটাকে মানে লিটারালি অতটা গরজ করি না, যে হিমেশ কিছু কিছু দারুণ দারুণ আন্ডাররেটেড গান দিয়েছে। একজন তুই বললি নমস্তে লন্ডন, হামকো দিওয়ানা কর গয়ের গান কি অসাধারণ ছিল। আরে ভাই মানে অসাধারণ টাইটেল ট্র্যাকটা এখনো, তখন ওইটা করেই তো অক্ষয় কুমার আর ক্যাটরিনার জুড়িটা তখন সেই মানে একটা শিওর শর্ট ফর্মুলা বানানো হয়েছিল যে ওরা থাকবে আর হিমেশের গান থাকবে, আইদার কম্পোজ করবে অথবা গান করবে অথবা দুটোই, এবং মানে ইট ওয়াজ আ শিওর শর্ট হিট। এবার দেখ তুই যেটা বললি, अगेन আমি এখানে এটা তুলনা করছি না, এটা জাস্ট একটা মানুষের পার্সপেক্টিভ বোঝানোর জন্য বলছি। ইভেন শেক্সপিয়ারও
নিজের আমলে শেক্সপিয়ারকে লোক না ইয়ে করেই দেখতো, মানে মেয়েরা যেত না, ভালো ঘরের অনেক লোকজন প্রথম প্রথম যেতে যাইতো না, ঠিক আছে, ওকে ঠিক লিটারেচার হিসেবে দেখতো না। আমি বলছি না হিমেশ রেশমিয়া শেক্সপিয়ার, আমি জাস্ট বলছি যে পার্সপেক্টিভটা খুব মানে একটা ভঙ্গুর জিনিস যেটা চেঞ্জ হয়। তো ইনিশিয়ালি মানুষের একটা ওরকম ব্যাপার ছিল, এবং যারা কম বয়সী তারাই মোস্টলি, এবং কম বয়সী ছেলে সত্যি কথা বলতে আরও, তারা মোস্টলি হিমেশের গান, ইমরান হাশমি সিনেমাতে এগুলো দেখতো। আমার মনে আছে যে একটা গুজব মাঝখানে ইয়ে হয়ে গেছিল, ঠিক গুজব না, সে রিকি পন্টিং এর ব্যাটে স্প্রিং আছে আর হিমেশ রেশমিয়া আর ইমরান হাশমি একটাই ব্যক্তি, এইরকম। এটা একটা ব্যাপার বলছি, হিমেশ যখন প্রথমবার শেভ করে আসলাম, আই স্টিল রিমেম্বার, কাইন্ড অফ, কিন্তু একটা দেখ হিমেশ, ইমরান হাশমির একটা কাইন্ড অফ রেক্টাঙ্গুলার ফেস, ওর একটা কাইন্ড অফ রেক্টাঙ্গুলার, কাইন্ড অফ একই রকম লাগতো। সো আই থিংক ইয়েস, এন্ড লাইক একই টাইপের জ্যাকেট ট্যাকেট পরতো। আমি শুনেছি যে মানে হিমেশ নাকি বলেও ছিল যে ইট ওয়াজ কাইন্ড মানে ডেলিভারেট, ওরা কিছুটা ইচ্ছে করেই করতো মস্তি করার জন্য। হ্যাঁ, বেসিক্যালি দে টুক দ্য সাবস্টেন্স। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ছিল তোর, যেমন ধর আগেকার যুগে যেটা হতো, যারা সুপারস্টার হতো না, তারা ধর জেনারেল অডিয়েন্সের থেকে একটা ডিস্টেন্স ক্রিয়েট করতো, একটা অরা নিজের চারপাশে ক্রিয়েট করতো। যেমন মানে এই জিনিসটার মাস্টার ছিল, আমরা আগেও একটা কোন পডকাস্টে বলেছিলাম যে মার্লন ব্র্যান্ডো এটার মাস্টার ছিল, যে নিজের সম্পর্কে পাবলিককে জাস্ট কিছুটা বিটস অ্যান্ড পিসেসে দিত, অ্যান্ড সবাই জাস্ট ভাবতো যে লোকটা কোথা থেকে আসছে, কি এই ওই হ্যান ত্যান, ঠিক আছে, ও সম্পর্কে কিছু থাকতো না। এই মিস্ট্রিটা থেকে একটা অরা ক্রিয়েট হতো। এই জিনিসটাই কিন্তু তোর মনে আছে কিনা জানি না, বল, সেই তখনকার যুগে সবাই ভাবতো যে হিমেশের এক্স্যাক্টলি মানে ও টুপি কেন সবসময় পরে থাকে, সেই নিয়ে গল্প হতো, ঠিক আছে, মানে হোয়াট ইজ দিস থিং, এবার ও এইরকম করে কেন গান করে, এই জিনিসগুলো নিয়ে আমার মনে আছে ছোটবেলায় এত আলোচনা হয়েছে ভাই, জাস্ট সীমাহীন। সেইগুলো দিলে কনস্পিরেসি থিওরিতে চলে যাবে। টুপি নিয়ে তো লিটারেলি মানে কি বলি, মানুষে এরকম হয়েছে, তখন তো মানে ফেসবুক এইসব ছিল না, বাট লিটারেলি জুমের মতন চ্যানেল, যারা অনেক সময় কনস্পিরেসি থিওরি নিয়ে আসে, ভাই জুমের মতন চ্যানেল, স্পেশালি জুমের মতন চ্যানেলরা কত এরকম এইসব স্টোরি চালিয়ে চালিয়ে নিজেদের চ্যানেলকে রান করেছে, টিআরপি গেইন করেছে এইসব কনস্পিরেসি থিওরি রান করে। আই স্টিল রিমেম্বার, আমি একটা আর্টিকেল বা ওরকম সময় কিছু একটা পড়েছিলাম যে হিমেশের গলায় মনে হয় কোনো একটা রোগ আছে, সেই জন্য নাকি সে এরকম নাক দিয়ে গান গায়, মানে নাকে নাকে গান গায়, তার গলার কিছু একটা রোগ আছে। এই আমি একটা মনে আছে একটা আর্টিকেল পড়েছিলাম, ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি কোন নিউজ পেপারে, বাট এটা পড়েছিলাম, মনে আছে। মানে তুই ভাব, এই যে তুই যে বললি না অ্যান্টিসিপেশন, সেইটা তো এখনকার দিনে আমরা দেখতেই পাই না। মানে সিঙ্গার্স হ্যাভ বিকাম মোর অফ লাইক আ ইনফ্লুয়েন্সার আজকালকার যুগে। সিঙ্গার ভালো হোক খারাপ হোক সেটা নিয়ে আমরা জাজ করছিই না, বাট এখনকার দিনে সবাই ইনফ্লুয়েন্সার, সবাই নিজের জিমে কি করছে এই করছে, এখন ওই চান্সটাই নেই, সেটা অ্যাক্টার্সদের হোক সেটা সিঙ্গার্সদের হোক, যে কোনো রকম ভাবে একটা অরা ক্রিয়েট করতে পারেন, চান্সটাই নেই লিটারেলি যাকে বলে। টকিং অ্যাবাউট অরা, হিমেশ রেশমিয়াও কিন্তু একটা ভুল, প্রথমে হয়তো সেটা ভুল মনে হয়নি, বাট পরে মেবি সে হয়তো একসময় হয়তো রিগ্রেট করেছে। সেটা হচ্ছে সে নিজেকে, হি বিকেম সো হিউজ যে সে নিজেকে লিটারেলি ভেবেছিল যে সে যাতে হাত দেবে সেই সোনা। ব্যাপারটা হচ্ছে সে প্রথম একটা, এবং সুরুর নিয়ে এই যে সুরুর ওয়ার্ডটা, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস লাভ, লাইক ইউ নো দিস লাভ ওয়ার্ড দ্যাট হিমেশ হ্যাজ। প্রথমে সিনেমা আনলো না, আই গেস মিউজিক ভিডিও এসেছিল যেখানে হানসিকা মোটওয়ানি, মানে ওই শাকালাকা বুম বুমের ওই মেয়েটা, ভাই দ্যাট ওয়াজ জারিং, লাইক মেয়েটা 4 বছরে হঠাৎ করে বেড়ে গেল, লাইক বাই দ্য ওয়ে, যারা দীপিকা পাডুকোন, আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যারা পুরোনো মেমোরিজ গুলো আবার রিলিভ করতে, দীপিকা পাডুকোনকে কিন্তু আমরা লিটারেলি হিমেশের একটা ফার্স্ট দিকের একটা গানে বলতে গেলে দেখেছিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। আই থিঙ্ক তখন ওই ইউভির সাথে ওর কেস ছিল। ইয়েস ইয়েস, এক্স্যাক্টলি। এবার ব্যাপারটা হচ্ছে সেই সময়টা আপকা সুরুর আসলো, তারপরে আসলো তেরা সুরুর, এই করে করে হিমেশ আস্তে আস্তে সিঙ্গিং তো করছিল, বাট সে অ্যাক্টিং এর লাইনে আস্তে আস্তে ঢুকতে শুরু করলো। আইরনি এটা যে তার নাম এতটা বড় হয়ে গেছিল, তার প্রথম সিনেমা সেটা কিন্তু অ্যাকচুয়ালি হিট ছিল। আপকা সুরুর ওয়াজ অ্যাকচুয়ালি আ বক্স অফিস হিট, মানে ইটস আনবিলিভেবল। বাট আস্তে আস্তে সে মানে এমন একটা জায়গায় বুম, লাইক লিটারেলি সে একটা বাবেলে ঢুকে গেল যে না, আই নিড টু বি আ হিরো, অ্যান্ড হি রিমুভড হিজ ক্যাপ।
হি রিমুভড হিজ ক্যাপ, যাকে বলে। তোর ওই ফেসটা মনে হয় যে সময়টা আস্তে আস্তে নতুন সিঙ্গার্সরা উঠছে, মানে আতিফ উঠছে অ্যান্ড অল দ্যাট, এবং হিমেশের আস্তে আস্তে আমরা সিঙ্গার হিমেশকে একটু সরে দেখতে পাচ্ছি, এবং মানে লিটারালি হি ওয়াজ অলমোস্ট বিকামিং আ কাইন্ড অফ আ জোক। তোর কি মনে আছে ওই ব্যাপারে? মানে ওই তোর চেনকুলি কি মেনকুলিতে ছিল না যে ম্যাজিক ব্যাট, ও বেচারা ম্যাজিক হ্যাটটা নামিয়ে দিল, সব চলে গেল। মানে ওর টুপিতে আর আদনান সামির ভুঁড়িতে সুর ছিল, যখন থেকে ওগুলো রিমুভ করলো লাইক দে ফেল অফ দ্য গ্রেস। এবার তখন দেখ মানে আপকা শুরুর তেরা শুরুর এই ফেজটাতে আমার অতটা প্রবলেম থাকেনি সত্যি কথা বলতে। মানে হিমেশ চিরকালই নিজেকে কাইন্ডা হিরো টাইপের একটা পোর্ট্রে করে এসেছিল, ঠিক আছে। সো ছোটবেলায় আমার মনে হয়েছিল যে ইট ওয়াজ বাউন্ড টু হ্যাপেন, আজ নয়তো কাল মালটা সিনেমা টিনেমা করবেই। আমার প্রবলেমটা শুরু হলো ভাই কার্জ দিয়ে। এক তো ভাই ওই জেড গুলো কি, মানে আর উই সাপোজ টু স্লিপ ইন দ্যাট থিয়েটার, আই ডোন্ট নো। এন্ড তার উপর ভাই কার্জ সিনেমাটা অত ভালো সিনেমাটা তখনকার যুগের, ওইটার রিমেক কেন করতে গেলি আর ওই রকম অদ্ভুত ভাবে? ও মাই গড, হেয়ার স্টাইল ম্যান, ইউ রিমেম্বার দ্যাট হেয়ার স্টাইল? ও ভাই এরকম সোজা, লাইক হিমেশকে আমরা লিটারালি চুল দেখেছি, মানে হিমেশের পেছন চুল দেখেছি, হিমেশের যে আদৌ সামনে কোনো চুল আছে আমরা জানতামই না, বিকজ ওকে তো সবসময় টুপি পরা দেখেছি ভাই, তাই না? দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম লিটারালি ও এরকম লকস বানিয়েছে ভাই, কি উইয়ার্ড লাগছিল, ইট ওয়াজ উইয়ার্ড ম্যান। বাট মানে কি বাজে অ্যাক্টিং ভাই, কি বাজে অ্যাক্টিং। এটা তোর ওই ইকারাসের ইয়েটার মতো হয়ে গেল না, যে কি বলে বলতো, হি ফ্লিউ টু ক্লোজ টু দ্য সান। ও ভেবেছিল যে আমি আনবিটেবল অ্যান্ড দেন হি গট ইজ অ্যাস হ্যান্ডেড, বাট নট ইয়েট। তার আগে আরেকখানা জিনিস এলো, যদি তোর মনে আছে, এক্সপোজে। উফ ওরে ভাই, মানে যতগুলো অদ্ভুত অদ্ভুত মিউজিশিয়ান হ্যান ত্যান সব ছিল, সবাই এক জায়গায়। অ্যান্ড আমি যদি এখন ভাবি, আমার মনে হয় যে মানে উই ওয়ার সাপোজ টু বি এক্সাইটেড অ্যাবাউট ইট, ইনস্টেড ইট ওয়াজ অকওয়ার্ড ফ্রম দ্য ওয়ার্ড গো। একদম ফার্স্ট থেকে ভাই জিনিসটা এত অকওয়ার্ড ছিল, তোর নিজের অকওয়ার্ড লেগেছিল আমি শিওর। অ্যাবসলিউটলি, মানে এক্সপোজের সবাই লিটারালি এক তো হচ্ছে, মানে কিরকম ভাবে গান ফান করছে এইখান দিয়ে। হানি, আই রিমেম্বার ওইটা এক্সপোজের ছিল, আই গেস হানি সিং একটা গানে ছিল না এক্সপোজেতে, হানি সিং চলে আসছে, প্রবাবলি ভিলেন প্লে করেছিল বা সামথিং লাইক দ্যাট। ও ম্যান, হানি সিং স্যুট পরে মানে ভদ্র লোক সাইড দিয়ে এরকম লক্স গুলো পুরো কেটে দিয়েছে পুরো, মানে লিটারালি। আবার সিজিদ্দার রেফারেন্স নিচ্ছে, সিজিদ্দা যেরকম ওই দ্বিতীয় পুরুষে অনির্বাণকে ছাল ছাড়ানো মুরগির মতন চুল দিয়েছিল। By the way, we love you, Shidda. আমি তো এখনো বুঝতে পারি না যে ওই সিনেমাটাকে লাইক ওরা পিরিয়ড পিস কেন বানিয়েছিল ভাই, লাইক there was no logic. Maybe they got inspired by Farah Khan's Om Shantyam. I don't know, maybe because Om Shantyam was such a hit, and not only because of it was a hit, it was so like tongue and cheek. Om Shantyam এখনো দেখলে ভালো লাগে কেন? Because they are not taking themselves seriously. Problem with Himesh at that point of time was he used to take himself very seriously. ওর অ্যাক্টিং থেকে শুরু করে সবকিছুকে, মানে ওই যে হাঁটা চলা একটা সালমান, এবং যেহেতু ওর একটা সালমান খানের সাথে ভালো বন্ডিং ছিল, ইউ কুড সেন্স দ্যাট হি ওয়াজ অলমোস্ট ফিলিং দ্যাট আই এম সালমান খান ইটসেলফ। ভাই ওইটা সালমান খানকেই মানায়, তোমাকে মানায় না, এই জিনিসটা বোঝেনি। এবার যাই হোক, অনেকে হয়তো জানে না, বাট মানে হিমেশের উত্থানে কিন্তু সালমান খানের বেশ বড় সড়ো ভূমিকা আছে। সালমান খান ইন্ডাস্ট্রিতে কতজনকে তুলেছে, আর না সবাই মেয়ে নয়, কতজনকে তুলেছে ভাই। ইয়েস অফ কোর্স, এই রেটেড লেগে যাবে, দরকার নেই। লিটল ফার্ম হাউস জোক ফর ইউ। বাট যাই হোক, এই এক্সপোজে সিনেমাটাতেও এটা কিন্তু একটা ভালো জিনিসের জন্ম দিয়েছিল, তার নাম রবি কুমার, যাকে আমরা ব্যাড অ্যাজ রবি কুমার বলে চিনি এখন, যেটার আমাদের পডকাস্ট জলদি আসবে, আপনারা 100% লিখে নিন। পুষ্পার বাপ, ব্যাডাস, অ্যানিমেলের চাচা। আমার কাছে কোনো বোতল নেই, নইলে দেখাতাম ঠিক কতটা করে। এনিওয়ে, তো যাই হোক, সেই ইয়েতে ব্যাডাস রবি কুমার, তখন কিন্তু মানে মিম এই শব্দটাই আমরা শুনিনি, অ্যান্ড ফেসবুকে সেই মেরে ঘেটে আমরা এসেছি, হ্যাঁ। কিন্তু ভাই
যে পরিমাণে মিম বানানো হয়েছিল তখনকার যুগে জাস্ট ধারণা করা যায় না ভাই, সিরিয়াসলি। কিছু লেভেলে অরিজিনাল মিম কালচার ওরাই শুরু করেছে, কোনো কথা হবে না। ব্যাপারটা হচ্ছে এই যে মিম কালচারের উত্থানটা, মানে আমার না, আমি আই ডোন্ট নো ইফ উই ক্যান মেক আ সেপারেট পডকাস্ট অন দিস অর নট সামডে মেবি, যদি আপনারা সাপোর্ট করেন বাই দ্য ওয়ে। যদি মিম কালচারের অরিজিন ইন্ডিয়াতে এই সব নিয়ে আপনারা কিছু চান আমরা বানাই, তাহলে ইয়ে করুন, কমেন্টসে বলুন। এবার ব্যাপারটা হচ্ছে মিম কালচার আই থিঙ্ক হ্যাজ হ্যাড আ হিউজ এফেক্ট অন আওয়ার সিনেমা, স্পেশালি ইউথদের, মানে আমাদের মতন ইউথ বা আমাদের থেকেও যে ছোট, যাদেরকে আমরা জেনজি বলে ডাকি, তাদের যে সিনেমার পারসেপশন তার উপরে একটা বিশাল ইম্প্যাক্ট হয়েছে। এই যে তুই যে রবি কুমার বললি, তুই ভাব না, আমি আগের দিন তোর সাথে এটা ডিসকাস করছিলাম, মনে পড়ে যে ফির হেরাফেরি বা হেরাফেরি যখন বেরিয়েছিল, it wasn't some kind of DDLJ, it wasn't some kind of কাওনা পেয়ারে যে অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছিল, ইটস নট লাইক দ্যাট, রাইট? আর এটা আমরা অন্য একটা অক্ষয় কুমারের পডকাস্টে আই গেস আমরা ডিসকাস করেছিলাম ব্যাপারটা। কেসটা হচ্ছে এই যে মিম কালচার, হোয়াট দিস হ্যাজ ডান ইজ, কিছু কিছু সিনেমা বা কিছু কিছু ক্যারেক্টার যেগুলোর হয়তো রিলেভেন্স এখনকার দিনে থাকতো না, তাকে একটা নিউ ফাউন্ড লাইফ দিয়েছে এই মিম কালচার। সেম থিং হয়েছে হেরাফেরির সাথে, সেম থিং হয়েছে প্রিয়দর্শনের মোস্ট অফ দ্য কোলাবোরেশনস, অক্ষয় কুমার, বাগানবাগ, এবং তার সাথে একটা বিরাট বড় ইম্প্যাক্ট হচ্ছে দুজনের, এক হচ্ছে হিমেশ রেশমিয়া, আর এক হচ্ছে লর্ড ববি আর ববি দেওয়াল। আমি আগের দিন এটা ভাবছিলাম, সেটা হচ্ছে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে ববি দেওয়াল, the love that is getting right now, and it's not because just of অ্যানিমেলের জন্য শুধু কিন্তু না, লর্ড ববির এই যে মিম কালচার, and because he embraced it, সেই জন্য কিন্তু ববি দেওয়াল নেভার ওয়েন্ট অ্যাওয়ে। লাস্ট ফিউ ইয়ার্সে আবার একটা নতুন তুই ভাব না, যখন মানে 2009-10 এই সময় কিন্তু ববি দেওয়ালকে নিয়ে কেউ কথা হতো না, ওই মানে দোস্তানাতে একটা কমিও করলো, বাট দেন ওয়ান্স এগেন এই যে কিছু বছর ধরে লর্ড ববির এইসব মিমস, ওই সোলজার, বিচ্ছু, ওইসব সিনেমাগুলো নিয়ে যে এই যে এই বন্দুকের এরম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মিমসটা, ঠিক আছে, দ্যাট হ্যাজ বিকাম লাইক সো হিউজ যে মানুষে রিলেট করতে পারে। রবি কুমারেরও সেম জিনিস হয়েছে, অ্যান্ড উই ক্যান সি হাউ হিমেশ ইজ ক্যাশিং অন ইট। তোর বল হিমেশ এখন, ডু ইউ সি আ বিট অফ চেঞ্জ ইন হিমেশ এখন, হিমেশ আর আগের হিমেশের মধ্যে? একটা হিমেশের কথা বলছি, গান সিঙ্গার না। দেখ ব্যাপারটা হচ্ছে, মানে আই ওয়ান্ট টু সে ইয়েস, কিন্তু সত্যি কথা বলতে ও নিজেকে এইসব থেকে এতটা দূরে সরিয়ে রেখেছে, ঠিক আছে, এত লিটল ইনফরমেশন আমাদের প্রোভাইড করেছে, অ্যান্ড মাঝখানে এই যে ব্যাডাস রবি কুমারের পুরো প্রসেসটা, ইট ওয়াজ সো ওভার দ্য প্লেস, মানে আই কান্ট বি শিওর যে ও এক্স্যাক্টলি কী চলছে ওর মাথায়। লাইক আমি খুব বিশ্বাস করতে চাই যে ও অ্যাকচুয়ালি নিজেকে সেলফ সিরিয়াস নিচ্ছে স্যারকাস্টিক্যালি এই সিনেমাটায়, এবং সেটা থেকে একটা মিম কালচারকে ও ইয়ে করছে এবং তার উপর পা রেখে ও ওঠার চেষ্টা করছে, অ্যান্ড দ্যাট উড বি অলমোস্ট ব্রিলিয়েন্ট। এবার দ্য থিং ইজ, তারপরেও ইভেন এটা নিয়েও এত মেসড আপ করেছে পুরো সিচুয়েশনটা। লাইক ব্যাডাস রবি কুমার প্রথমে চুলটা ব্লন্ড ছিল ফর সাম উইয়ার্ড রিজন, আই ডোন্ট নো, অ্যান্ড দেন ইটস নট, পুরো লুকটা আলাদা, ইটস লুকস লাইক আ কমপ্লিটলি ডিফারেন্ট ফিল্ম, মনে হচ্ছে আলাদাভাবে শ্যুট করা হয়েছে জিনিসটা, অ্যান্ড আমি জাস্ট জানি না ও এক্স্যাক্টলি কী মাথায় চলছে ভাই, সিরিয়াসলি। তুই যেটা বললি না, দ্যাট ইউ হোপ হি ইজ নট টেকিং হিমসেলফ টু সিরিয়াসলি অ্যান্ড হি ইজ এমব্রেসিং দিস মিম কালচার, অ্যান্ড ইটস ওয়ার্কিং, টু বি ভেরি অনেস্ট। ব্যাডাস রবি কুমার আমরা সবাই 7 তারিখে দেখতে যাবো, ইটস আওয়ার মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম অ্যাজ অফ নাও ফর দ্য ইয়ার। আমি বলছি, আমি অ্যান্ড আই এম নট, বাই দ্য ওয়ে, মানুষে না লিটারালি, আমি যখন সোশ্যাল মিডিয়াতে লিখছিলাম যেদিন ব্যাডাস রবি কুমারের এই ট্রেলারটা এসেছিল, মানুষ ভাবছিল আমি স্যারকাজম দিচ্ছি, ভাই না, আমি বলছি এইটা আগের দিন আমাদের বলা হয়নি, এবং যেহেতু আমি ব্যাডাস রবি কুমারের ট্রেলার রিয়াকশনে তো ছিলাম না, উপরে আমরা ট্রেলার রিয়াকশন করেছি, আমরা দেখতে পারি সৌরভ বেগুন শান্তনু করেছিল। ব্যাপারটা হচ্ছে গুন্ডা, আপনারা আই এম শিওর আমাদের অডিয়েন্সের মধ্যে অনেকেই দেখেছে গুন্ডা, এই সিনেমাটার যেরকম মিম কালচার রেফারেন্স আছে, এই সিনেমাটা ভালো খারাপ হোয়াট এভার ইট ইজ, এই সিনেমাটা যদি আজকে আবার বেরোয় না, আই উইল বি দ্য ফার্স্ট ওয়ান টু বাই টিকিটস। Like, who doesn't want to have some kind of fun in theaters? Mindless fun, harmless fun যাকে বলে, কোনো পলিটিক্যাল কমেন্ট্রি না, রিলিজিয়াস নিয়ে কোনো হ্যাজ না, কোনো বড় বড় আতেল মার্কা কথাবার্তা না, জাস্ট প্লেন ব্লাডি ফান। ব্যাডাস রবি কুমারে লিটারালি, ইফ হি ইজ নট টেকিং হিমসেলফ সিরিয়াসলি, অ্যান্ড আমার মনে হয় যে লাস্ট যে ট্রেলারটা এসছে, আই ডোন্ট থিঙ্ক ইজ টেকিং হিমসেলফ সিরিয়াসলি, সেটা যদি হয়
উইল হ্যাভ আ ওয়াইল্ড রাইড এট দ্য থিয়েটার্স, দারুণ এনজয় হবে আমার তো মনে হয়। আচ্ছা তুই আমাকে বল, মানে অ্যালাউ মি টু গেট অ্যাহেড অফ মাই সেলফ আর লিটিল, ঠিক আছে? এবার ধরে নে আমরা যেটা ভাবছি হিমেশের সম্পর্কে ওটাই ঠিক, যে ও অ্যাকচুয়ালি মিম কালচারটাকে ইয়ে করছে এবং একটা স্টেপিং স্টোন করে হিট হওয়ার চেষ্টা করছে। অ্যান্ড যদি সেটা হয় ইট উইল বি আ বিগ হিট, ঠিক আছে? এবার হিমেশ যদি এইরকম জিনিসটা নিয়ে অ্যাওয়্যার হয়, MS ধোনির মতো লোক যে বাপের কালে মোবাইল টোবাইল থেকে দূরে থাকে, সে এসে বলে যে কোয়েল গেয়ে দিয়ে যায়, ঠিক আছে? এবং মানে আরো অনেকগুলো দেখেছি যারা আমাদের বাপুজি আলোকনাথ, ও দেখবি ওই মিমগুলো নিয়ে কিল্লি করে গেছে, ঠিক আছে? তো এই যদি এরকম একটা দুনিয়ায় যদি আমরা পা রাখি, ডু ইউ সি দিস বিকামিং আ ট্রেন্ড, যে যেখানে অ্যাক্টাররা আসবে এবং এখন যে আমরা যেটা দেখি যে টিকটক না মানে রিল টিল এইসব থেকে অ্যাক্টারগুলো নিজেদেরকে একটা মানে মিম কালচারের মধ্যে ঢোকাবার চেষ্টা করে, হ্যাঁ, আমাদের জায়গায় ঢুকে যাওয়ার চেষ্টা করে। বাট যারা অলরেডি রেডি আছে, ইনবিল্ড আছে, তারা কি এটাকে একটা ট্রেন্ড বানিয়ে বলিউড এরকম কিছু করার চেষ্টা করবে? কারণ বলিউড চিরকাল ফলো করে। I think it is already in process. আমি কেন বলছি, রাইট নাও যেরকম একটা ইনফ্লুয়েন্সার কালচার ঢুকে গেছে আমাদের সিনেমাতেও, মানে উই আর সিইং পিপল লাইক ক্যারি মিনাটি অ্যান্ড অল, দে আর ডুইং ক্যামিও রোলস ইন ফিল্মস অফ এই যে অজয় দেবগানের কোন রানওয়ে 34 অর সেই সিনেমাটাতে আই গেস ক্যারি মিনাটির একটা ছিল। সো অফকোর্স তুই যেরকম ভাবে বললি বলিউড বা আমাদের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি সবাই মিম কালচার ফলো করে। ক্যারি মিনাটি বাই দ্য ওয়ে নিজেই নিজের গানটাকে খিল্লি করেছে, বলছে ও ক্যাটা গানা হালুয়া। এক্স্যাক্টলি। সো এই যে সেলফ রেফারেন্সিয়াল এই যে ব্যাপারটা আছে না, নট টেকিং হিমসেলফ টু সিরিয়াসলি, আই থিঙ্ক দিস কালচার ইজ গ্রোয়িং। ইট ওয়াজ আ পার্ট অফ কালচার অল অ্যাক্রস হলিউড অনেক বছর ধরে, যেটাতে মানুষেরা নিজেদেরকে খুব একটা সিরিয়াস নেয়, একটা পাল্পি ব্যাপার থাকে। মানে তুই ভাব না, কুইন্টিন ট্যারেন্টিনো সে হয়তো একটা স্ক্রিপ্ট লিখছে মানে দারুণ ভাবে, বাট হি নোজ হাউ ওভার দ্য টপ ইট ইজ ওয়েন হি শোয়িং দ্য সিনস এন্ড হি ইজ নট টেকিং হিমসেলফ টু সিরিয়াসলি, রাইট? এন্ড হি নোজ দ্যাট তার অডিয়েন্স তাকে এনজয় করবে। এই যে পাল্প এই ব্যাপারটা, আই থিঙ্ক বলিউড বা আমাদের ইন্ডিয়ান সিনেমাতে এরকম যদি একটা সাব জনার হয়, I think audience are going to love it and I'm going to give that love to everybody who is part of this. কেন আমি বলছি এটা, একটা বড় রিজন হচ্ছে, সত্যি কথা বলি ভাই, আমার এটা অডিয়েন্সদেরও জিজ্ঞেস করতে চাই, আজকাল না সিনেমা দেখে মজা পাওয়া, সিম্পল ব্লাডি ফান, সেটা না আস্তে আস্তে মিস হয়ে যাচ্ছে। প্রতি সিনেমার কোনো একটা আইদার ফেমিনিস্টিক অ্যাঙ্গেল অর আইদার পলিটিক্যাল অ্যাঙ্গেল কিছু একটা বলতে চাচ্ছে। আরে ভাই এখন আমি তো এই জন্য ভাবি যে আমি প্রে করছি জানো ভূত বাংলা যখন অক্ষয় কুমারের সাথে করবে প্রিয়াদর্শন, সে যেন এই কালচারে না ঢোকে যে আমায় কিছু বলতে হবে। ইউ জাস্ট মেক আ ব্লাডি ফান ফিল্ম অ্যান্ড উইল গিভ দ্য লাভ টু ইউ স্যার। আমি লিটারালি এই জন্য আমি ভাবছি যে এরকম একটা যে সাব জনার হয় যেখানে অডিয়েন্স জানে হোয়াট দে আর গোইং টু গেট, ব্লাডি ফান এট দ্য থিয়েটার্স, নট টেকিং হিমসেলফ টু সিরিয়াসলি। আমার মনে হয় এটা একটা সাব জনার হলে দারুণ হয় এবং আই থিঙ্ক এটা হবে আস্তে আস্তে, আই থিঙ্ক এটা হচ্ছে আস্তে আস্তে, উই আর অলরেডি ইন প্রসেস। ডেডপুল কিন্তু অলরেডি ওটা করলো, যেটা তুই দেখতে পেলি। আমি তো বলছি হলিউডে অনেকদিন ধরে এই জিনিসটা সেলফ রেফারেন্সিয়াল মিম, ইট লিটারালি ইজ যে রায়ান রেনল্ডস একটা লাল রঙের কস্টিউম পরে ওই জিনিসের উপরে কমেন্ট্রি করে বেড়াচ্ছে, মেটা কমেন্ট্রি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, এখানে মানে অনেকে কিছু হলেই মামনিরা হোক ছেলেরা হোক মানুষের ট্রিগার হয়ে যায়। মানে ভাবনা এই সঞ্জয় লিরওয়ানসালেকে কেলি ফেলি দিল পদ্মাবতের সময়, এইটা একটা বড় প্রবলেম। বিকজ এইটাও একটা মানতে হবে যে আমরা নিজেদের ড্রয়িং রুমে বসে এই পডকাস্টটা বানানোর সময় যতই হ্যাচ দিই, ব্যাপারটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যে এত রকম ডাইভার্সিটি আছে না, সেটা তো হলিউড বা আমেরিকাতে নেই। এত রকম কালচারের ডাইভার্সিটি, কে কখন ট্রিগার হয়ে যাবে বলাই যাচ্ছে না। বাই দ্য ওয়ে একটা স্মল আপডেট, আমরা সেটা নিয়ে হয়তো পডকাস্ট করবো মানে সিনেমাটা রিভিউতে। আমি বলেছিলাম আমার ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম অফ দ্য ইয়ার ইজ ছাবা। আজকে একটা নিউজ পেলাম ছাবার কিছু সিন জানিস কাট গেছে। কেন? কারণ ওই ট্রেলারটা আসার পরে যেই জায়গায় মানে ডান্স করছিল একটা সিন আছে, সেই পুরো সং সিকোয়েন্সটা পুরো কেটে দিয়েছে। অনেক পলিটিশিয়ানস মারাঠা এরা নাকি ট্রিগার হয়ে গেছে সেই জন্য। তাহলে ভাব না, একটা হিস্টোরিক্যাল সিনেমা বানাচ্ছে, সেখানে তোমার এরম ভাবে সিন কাটা যাচ্ছে, তাহলে মানুষে কি নিয়ে যোগ বানাবে? ইউ নেভার নো হু গেটস ট্রিগার্ড। সিনেমাটা দেখার আগে বুঝছে কি করে যে জিনিসটা খারাপ হবে। যাই হোক, মানে আর কি করবো আমরা, ওই যে বলছি না, আমরা পাল্প ফিকশন ডিজার্ভ করি না, আমরা আমাদের হিমেশ চাচার ব্যাড ফিকশনই ডিজার্ভ করি। তো যাই হোক, দেখ
আমরা শেষ করার আগে আমি তোর দিকে একটা কি বলবো, একটা ধাঁধা টাইপের ছুড়ে যেতে চাই। তুই আমাকে বল, কোনটা কার উপর বেশি ইনফ্লুয়েন্সিয়াল, হিমেশ রেশমিয়ার গান ইমরান হাশমির কেরিয়ারে, নাকি ইমরান হাশমি সিনেমা হিমেশ রেশমিয়ার গানের উপর সিঙ্গার হিসেবে? সিঙ্গার হিসেবে না, আই থিঙ্ক হিমেশ রেশমিয়ার গান ইমরান হাশমির ক্যারিয়ারের উপর। আমি কেন বলছি এবং এটা শুধু কিন্তু আই থিঙ্ক ইমরান হাশমি অ্যাজ অ্যান অ্যাক্টর, ভালো অ্যাক্টর, দারুণ অ্যাক্টর আমরা সবাই দেখেছি, ইফ ইউজড ওয়েল, দ্যাটস দ্য থিং, ইফ ইউজড ওয়েল। যেমন আবার আপানি ইউজ করা হয়েছিল অ্যান্ড অল দ্যাট। ব্যাপারটা হচ্ছে ইমরান হাশমির কেরিয়ার তুই যদি দেখিস, নট অনলি লাইক হিমেশ রেশমিয়া বাট কে হ্যাড আ ম্যাসিভ ইম্প্যাক্ট অন হিজ কেরিয়ার, রাইট? হিজ সংস এন্ড অল। দুঃখ লাগে ভাই এখন ওইসব ব্যাপারে কথা বলতে, হোয়াট এভার। এবার ব্যাপারটা হচ্ছে হিমেশের যে ওই সাডেন ইম্প্যাক্ট উইথ ইমরান হাশমি, হু ব্রট আ নিউ কাইন্ড অফ সেন্সিবিলিটি, যে সিরিয়াল কিসার একটা র ব্যাপার, আই থিঙ্ক দ্যাট হ্যাড আ হিউজ ইম্প্যাক্ট। যদি হিমেশ না থাকতো, আই ডোন্ট থিঙ্ক ইমরান হাশমি ওই সিরিয়াল কিসারের ট্যাগ হয়তো পেতো, অবভিয়াসলি বিকজ অফ দ্য কেসেস, বাট ওই পপুলারিটি, ওই যে পপুলারিটি ছিল সেটা কোনোদিন পেতো না। সো ইট ইজ হিমেশ রেশমিয়া অন ইমরান হাশমি, বিকজ এইটা মানতে হবে। ব্যাপারটা হচ্ছে এইটা জিনিসকে দেখেছি, ইমরান হাশমির কিন্তু কেরিয়ারে অনেক ফ্লপস আছে উইচ ডিডন্ট হ্যাভ হিমেশ রেশমিয়ার সং অর আ ভাট ক্যাম্প রিলেটেড টু ইট, রাইট? হিমেশের সেই সময়টা কিন্তু হি ডিডন্ট নিড ইমরান হাশমি। ইমরান হাশমি সরিয়েও অক্ষয় কুমারের সাথে গান গেয়েছে তেরামের মতন, তো হিউজ যাকে বলে, হি ওয়াজ লাইক আ ম্যাগনেট, আ চিক ম্যাগনেট, যেটাতে মানে যার সাথে গান হি উইল ব্রিং আপ আ শোনা যাকে বলে। হ্যাঁ, মানে ও প্রায় ওর কেরিয়ারে 1300-র উপর গানে ও ক্রেডিটেড আছে, ওয়ান ওয়ে অর আনাদার। এবার দেখ, আরেকটা লাস্ট কোশ্চেন ছোট্ট করে উত্তর দে। সেটা হচ্ছে যে অ্যাক্টর হিমেশকে নিয়ে তো এত কিছু কথা হলো, তোর কি মনে হয় এই ব্যাডাস রবি কুমারের পর, হি ইজ স্টিল ভেরি ইয়াং বাই দ্য ওয়ে, 51, 51 বছর বয়স লোকটার মাত্র, এই ঠিক আছে? তো এবার এই যুগে ওর কি কোনো রকমের কোনো কামব্যাকের তুই চান্স দেখতে পাচ্ছিস অ্যাজ এ সিঙ্গার? To be very honest, I don't think he requires a so-called comeback of sort. But হ্যাঁ, I think যদি প্রীতমের সাথে যদি কোলাবোরেশন করে আবার নতুন করে কিছু মানে কিছু ভালো বলতে গেলে অ্যালবামে, তাহলে হতে পারে। বাট টু বি ভেরি অনেস্ট, আই থিঙ্ক ইট উইল ডিপেন্ড অন দ্য রেজাল্টস অফ ব্যাডাস রবি কুমার। যদি ব্যাডাস রবি কুমার ভগবান না করুক 100-150 কোটির কামি নেয়, sadly we might see the last of Himesh Reshammy as a great composer and a music director. I think so, because he will keep, like আমার মনে হয় he will keep, like you know, running these dead horse. সে বাঁধেই থাকবে এই এক্সপোজ ইউনিভার্সে, বাঁধে ভাই, হু ডাজেন্ট ওয়ান্ট ইট, রাইট? সো সে বাঁধেই থাকবে, বিকজ একটা জিনিস তো দেখছি যে আমরা একটা স্যাচুরেশন দেখতেই পাচ্ছি যে সব সিঙ্গারই একই রকম সাউন্ড করে অ্যান্ড অল দ্যাট। অরিজিৎ সিং এরও বলতে গেলে, আই হেট টু সে ইট, বাট দেয়ার ইজ সামহাউ আই ফিল দেয়ার ইজ স্যাচুরেশন অফ অরিজিৎ সিং অ্যাজ ওয়েল। এত গান হয়ে যাচ্ছে না, এবং সব যেহেতু এই অটোটিউনের যুগে সব গানই একই রকম লাগে, হিমেশ রেশমিয়াকে যদি অটোটিউন দিয়ে দেয়, তার ওই নেসেল ভাবটাই তো চলে যাবে, ভাব না। দেখ না, তুই এবার যদি এক্সপোজে ইউনিভার্সে অন্য কিছু আসে, তাহলে আমরা ইউ নেভার নো, আমরা আবার অ্যাক্টর সোনু নিগমের রিটার্ন পেতে পারি ভাই, জানি তো। না ভাই, প্লিজ নেই চাই, প্লিজ ভাই। কি ডায়লগ দিয়েছিল ভাই, এপিক, জাস্ট এপিক। যাই হোক, তো আমাদের হিমেশ নিয়ে আজকে এতটাই ছিল পডকাস্টে। আপনারা আমাদের বলুন হিমেশের ফেভারিট অ্যালবাম আপনার কোনটা? নট নেসেসারিলি ও গেয়েছে বা কিছু কম্পোজ করেছে সেটাও চলবে। আমার পার্সোনালি যেমন নমস্তে লন্ডনের ইয়েটা আমার অল টাইম ফেভারিট, ঠিক আছে? নমস্তে লন্ডন একটা আলাদা রকমের ভাইব ক্রিয়েট করেছিল, ইট রুলড দ্য বক্স অফিস অ্যান্ড এভরিথিং, ঠিক আছে? তো আপনারা কমেন্টসে জানান আপনাদের হিমেশের কোন অ্যালবামটা সবচেয়ে বেশি পছন্দ, বা কোন গানটা এখনও ভুলতে পারেন না, এখনও শোনেন। আমাদের দেখতে থাকুন এভাবেই ফাইনালি বাঙালিকে। আপনারা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং জানান আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। আজকের মতো এতটাই ছিল। আমি ছিলাম, আমার সাথে ছিল শুভ। গুড বাই।